সরকারের অস্তিত্ব আছে বলেই মনে হয় না, কোনো অস্তিত্বই নেই। কোনো কোনো ক্ষেত্রে সরকারের বাহিনী এই আক্রমণ পরিচালনা করছে। সেই সময় যে যুদ্ধাপরাধ হয়েছে তার সরাসরি তার দায়িত্ব এই লোকের উপরে, এই আজহারুল ইসলামের উপরে পড়ে। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট। এই অন্তর্বর্তী সরকার এমন একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে যে গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল নতুন একটা ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করা, এবং এই সরকারের দায়িত্ব ছিল সেই গতিপথটা তৈরি করা। কিন্তু দেখা গেল যে সরকার, যাদের কথা বললাম, যত ধরনের হামলা নিপীড়নের কথা বললাম, সেগুলির ব্যাপারে সরকারের খুবই নির্লিপ্ত ভূমিকা। সরকারের অস্তিত্ব আছে বলেই মনে হয় না, কোনো অস্তিত্বই নেই। কোনো কোনো ক্ষেত্রে সরকারের বাহিনী এই আক্রমণ পরিচালনা করছে, এবং বিভিন্নভাবে সমাজের মধ্যে আবার পুরনো যে সমস্ত বিভাজনগুলোর ভিত্তিতে এখানে স্বৈরতন্ত্রী ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই সব ব্যবস্থা আনা হয়েছে। এবং এর মধ্যেই আজহারুল ইসলাম সম্পর্কে রায়টার কথা আমরা শুনলাম। আজহারুল ইসলামের পরিচয় আপনারা জানেন। প্রথমে যারা কথা বলেছেন তারা জানিয়েছেন এবং আপনারা পত্র পত্রিকাতেও দেখেছেন, তিনি সুনির্দিষ্টভাবে 1971 সালে যে যুদ্ধাপরাধী ভূমিকায় যে দল এবং সংগঠনগুলো ছিল প্রকাশ্যে, এবং সেই সময়কার সংবাদপত্রে, সেই সময়কার টেলিভিশনে, রেডিওতে যারা সরাসরি তাদের এই অবস্থান ঘোষণা করেছে, সেই সংগঠনগুলোর একটি নেতা ছিলেন তিনি। সেই হিসাবে সেই সময় যে যুদ্ধাপরাধ হয়েছে তার সরাসরি তার দায়িত্ব এই লোকের উপরে, এই আজহারুল ইসলামের উপরে পড়ে। তো তার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে, এত বছর পরে, এই প্রশ্নটা তো সবার মধ্যে আছে যে এই 54 বছর পরে আবার কেন যুদ্ধাপরাধী ইস্যুটা আসে, কিংবা জামাতে ইসলামী কেন এখন পর্যন্ত 54 বছর পরেও কেন সেটি একটা বিতর্কের জায়গা। এটা থাকতো না যদি স্বাধীনতার পরে যে বিভিন্ন সরকার এসছে তারা যদি এগুলি নিয়ে খেলা না করত। আপনারা জানেন স্বাধীনতার যে বছর স্বাধীনতা হয় তার 1-1.5 বছর তারপরেই দালাল আইন করা হয়, সেটার একটা অপপ্রয়োগ হতে থাকে। সে অপপ্রয়োগের প্রতিবাদ হওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরেই এটি যুদ্ধাপরাধীদের আশ্রয় লাভের শুরু। তারপরে একবার পুনর্বাসন হয়, তারপরে জামাতে ইসলাম নামে রাজনীতি শুরু হয়। তারপরে 80 দশকে, যে 80 দশকে জামিল আক্তার রতন মতো অনেকে, আজকে জামিল আক্তার রতনেরও এই দিবসে, এই দিনেই তাকে হত্যা করেছিল ইসলামী ছাত্র শিবির। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। কিন্তু 80 দশকে এরকম অনেক ঘটনা আছে, অনেকগুলো প্রতিষ্ঠানে, অনেক জায়গায়, যেখানে ইসলামী ছাত্র শিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল। এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল কারণ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট। তাদের এই স্বীকৃতির মধ্যে দিয়ে জামাত ইসলামের তখন পুনর্বাসন হয়। একদিকে তারা এরশাদের সাথেও সহযোগিতা করতে থাকে, আবার অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তারা একটা গণতান্ত্রিক একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে। এবং সেই সময় বিভিন্ন জায়গায় তারা হল দখল, জমি দখল, বিশ্ববিদ্যালয় কলেজ দখল করতে গিয়ে এই সহিংসতা, রক কাটা ইত্যাদি নানান ঘটনা আপনারা জানেন।